ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ইয়া কামিং। প্রিয়াঙ্কা রুমের ভিতর ঢুকে টেবিলের সামনে রাখা চেয়ারে বসতে যাবে, তখন পিছন ফিরে তাকায় আসি। প্রিয়াঙ্কাকে দেখে সে বেশ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর তারপরে বলতে থাকে, এই যা, গরিবের বাড়িতে দেখছি হাতির পা পড়েছে। এতক্ষণ আশিকের দিকে ফিরে না তাকালেও এবার তাকায় প্রিয়াঙ্কা আর আশিককে দেখে চমকে গিয়ে দু কদম পিছিয়ে বলতে থাকে, আশিক, তুমি এখানে? এক্সকিউজ মি ম্যাডাম, আমি এই অফিসের বস, আমাকে বলেও ডাকুন। মানে কিন্তু হাউ ইজ দিস পসিবল? কেন পসিবল নয়? আপনিও মানুষ আর আমিও মানুষ। আপনার হাতেও 5টা আঙুল আছে আর আমার হাতেও 5টা আঙুল আছে। আপনি যে কাজটা করতে পারেন সেটা আমি কেন করতে পারি না? আমি তোমাকে সেই কথা বলছি না। আমি জানি তুমি কঠোর পরিশ্রমী, তুমি হার্ড ওয়ার্ক করতে পারো, তাই তোমার জীবনে সফলতা আসতেই পারে। কিন্তু কোথায় তোমার বসবাস ছিল বস্তিতে, আর কোথায় তুমি রাজপ্রাসাদে উঠে এসেছো, এটাই জাস্ট আমি বিশ্বাস করতে পারছি না। তোমার বিশ্বাস না হলে তো এখানে আমার কিছুই করার নেই। আমি তো আর তোমাকে জোর করে বিশ্বাস করাতে পারবো না। ইভেন আমি তোমাকে জোর করে বিশ্বাস করাতে চাইও না। বাই দ্য ওয়ে, তুমি এখন আমাকে এটা বলো যে তুমি এখানে কেন এসেছো? না মানে আসলে এমনি এসেছিলাম, আমি চলে যাচ্ছি। ভালো থেকো তুমি। এই কথা বলে প্রিয়াঙ্কা সেখান থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, ঠিক তখনই পিছন থেকে আশিক বলতে লাগলো, দাঁড়াও, আমি খুব ভালো করে জানি তুমি এখানে কেন এসেছো। তোমাকে ফিরে যেতে হবে না, আমি তোমার মতন নই। না থাক, আমার লাগবে না। আমি যদি না খেয়ে মরেও যাই তারপরেও আমি তোমার দ্বারস্থ হব না। আমি সত্যিই জানতাম না এই কোম্পানির মালিক তুমি। আমি যদি জানতাম এই কোম্পানির মালিক তুমি, তাহলে আমি কখনোই এখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসতাম না। এই বলে প্রিয়াঙ্কা আশিকের কথার কোনো তোয়াক্কা না করে অফিস থেকে বের হয়ে চলে গেল। এদিকে আশিক তখনই তার ম্যানেজারকে ডেকে নিল আর বলতে লাগলো, ম্যানেজার সাহেব, একটু আগেই যে আমার গেম থেকে মেয়েটা বের হয়ে গেল তার ব্যাপারে আমার সমস্ত ইনফরমেশন জানা চাই। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু আমাকে আজকের দিনটা সময় দিন, কালকে সকালের মধ্যে আমি আপনাকে সমস্ত ইনফরমেশন এনে দেব। এই বলে ম্যানেজার কেবিন থেকে বের হয়ে চলে গেল। আশিক তার নিজের মতো করে কাজ করতে লাগলো। কিছুক্ষণ পরেই ক্লায়েন্ট মিটিং এর জন্য কল আসে। তারপরেই আশিক অফিস থেকে বের হয়ে চলে যায় একটা 5 স্টার হোটেলে ক্লায়েন্ট মিটিং করার জন্য। এদিকে পরের দিন সকালবেলা ম্যানেজার সাহেব অফিসে এসে আশিকের কেবিনে গেল আর বলতে লাগলো, স্যার, আপনি যে মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন, আমি মেয়েটা সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। মেয়েটা থাকে কমলাপুর একটা বস্তিতে। পরিবার বলতে তার এক অসুস্থ বাবা, খুবই খারাপ অবস্থায় দিন যাচ্ছে, তাই যেন চাকরিতে এসেছিল। ইতিমধ্যে অনেক কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছে, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না। কথাগুলো শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আশিকের। সে কোনোভাবে এই কথাগুলো বিশ্বাস করতে পারছে না। যার কিনা ছিল রাজপ্রাসাদের মতো বাড়ি, রাজকীয় জীবনযাপন, সে কিনা থাকছে কমলাপুরের বস্তিতে। তাই সে ম্যানেজারকে বলতে লাগলো, আমার মনে হচ্ছে আপনি কোনো ভুল ইনফরমেশন নিয়েছেন। আপনি ঠিকঠাকভাবে ইনফরমেশন নিতে পারেননি। আপনি আরও একবার খোঁজ খবর নিয়ে তারপর আমাকে ঠিকমতো ইনফরমেশন দিবেন। না স্যার, আমার কোনো ভুল হচ্ছে না। আমি কাল ওই মেয়েটাকে ফলো করার জন্য একজনকে পাঠিয়েছিলাম, আর সে সব কিছু জেনে শুনে অনেকের কাছে জিজ্ঞাসাবাদ করেই তারপরেই এই ইনফরমেশন আমাকে এনে দিয়েছে। তাই এটা বিন্দু পরিমাণ মিথ্যে হতে পারে না। দেখুন, আমি কারো কথা বিশ্বাস করতে পারছি না। আপনি আজ আমাকে ওখানে একটু নিয়ে যাবেন, আমি নিজের চোখে ওটা দেখতে চাই। তা না হলে আমার কোনোভাবেই এটা বিশ্বাস হচ্ছে না। আচ্ছা স্যার,
ঠিক আছে, কোনো সমস্যা নেই। অফিস ছুটি হওয়ার পর আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে সেখানে নিয়ে যাব যেখানে ওই মেয়েটা থাকে। বাই দ্য ওয়ে স্যার, আমি একটা ব্যাপার কোনোভাবেই বুঝতে পারছি না, এই মেয়েটার ব্যাপারে আপনার এত আগ্রহ কেন? আপনি কেন এই মেয়েটার ব্যাপারে এত কিছু জানতে চাইছেন? এই মেয়েটার ব্যাপারে কেন আমার এত আগ্রহ সেই সব কিছু আপনাকে জানতে হবে না। আপনাকে শুধু আমি যেটা করতে বলেছি আপনি সেটাই করুন। এটা আমার পার্সোনাল ব্যাপার, আর আমি আমার পার্সোনাল ব্যাপার কখনো কারোর সাথে কোনো কিছু শেয়ার করি না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আপনাকে আজ বিকেলে সেখানে নিয়ে যাব, তারপর আপনি নিজের চোখে দেখবেন, তবেই তো বিশ্বাস করবেন। এই বলে ম্যানেজার চলে গেল নিজের কাজে। আর আশিকও অপেক্ষা করতে লাগলো কখন বিকাল হবে, কখন অফিস শেষে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে যাবে, কখন সে নিজের চোখে সবটা দেখবে। কারণ এই কথাগুলো তার একদম বিশ্বাস হচ্ছে না, তার মনে হচ্ছে সব কিছুই মিথ্যা। তাই অপেক্ষা করতে লাগলো বিকেল হওয়ার জন্য। অফিস ছুটি হওয়ার আগেই আশিক ম্যানেজার সাহেবকে নিয়ে অফিস থেকে বের হয়ে গেলেন। উদ্দেশ্য কমলাপুর বস্তি। সেখানে পৌঁছাতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো। তারপরেই ম্যানেজার আশিককে নিয়ে একটা চিপা গলি ধরে হাঁটতে লাগলো। চারিদিকে খালি গন্ধ, দুর্গন্ধের জন্য টেকা যাচ্ছে না। আশিক নাকে রুমাল চেপে সামনের দিকে এগোতে লাগলো। একটা ভাঙাচোরা ঘরের সামনে এসে ম্যানেজার সাহেব দাঁড়ালেন আর তারপর বলতে লাগলেন, স্যার, এটাই সেই ঘর, আর এই ঘরের ভিতরে সেই মেয়েটা আর তার বাবা আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি এখানেই অপেক্ষা করুন, আমি ভিতরে গিয়ে দেখছি। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে আমি আগেই বলে রাখছি, যদি আপনার কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু এর জন্য সত্যি আপনাকে পানিশমেন্ট পেতে হবে। হ্যাঁ স্যার, আমি তো বললাম আমি সেটার জন্য রাজি আছি, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যা বলছি একদম সত্য কথাই বলছি, সেটা আপনি এই ঘরের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন। আশিক তখন আর কোনো কথা না বলে ঘরটার ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতর প্রবেশ করে তার চক্ষু একদম চড়ক গাছে। যা দেখে তা একদম সত্য। একটা ভাঙা চৌকির উপর প্রিয়াঙ্কার বাবা শুয়ে আছেন একা একা, একদম জীর্ণ শীর্ণ অবস্থা। আশিক প্রিয়াঙ্কার বাবার পাশে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, স্যার, আপনার এই অবস্থা কি করে হলো? কে তুমি বাবা? আমি তোমাকে চিনতে পারছি না। স্যার, আমি আশিক রহমান। স্যার, আমি আশিক, আপনার অফিসে পিয়নের চাকরি করতাম, মনে আছে? 2 বছর আগে আমি আপনার অফিস থেকে চাকরি ছেড়ে চলে গিয়েছিলাম। প্রিয়াঙ্কার বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, কিছু একটা চিন্তা করলেন আর তারপর বলতে লাগলেন, ও আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি তাহলে সেই ছেলে যার কাছে আমার মেয়ে কাল চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছিল? হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক ধরতে পেরেছেন, কিন্তু আপনাদের এই অবস্থা কি করে হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনাদের তো রাজার রাজভাণ্ডার ছিল। কথাটা বলতেই প্রিয়াঙ্কার বাবার দু চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আর তারপর তিনি কান্না করতে করতে বলতে লাগলেন, সে অনেক কথা বাবা, আমি তোমাকে স্মরণ করাতে বলি, আমার মেয়ে যে ছেলেটার সঙ্গে রিলেশনে ছিল সে আমাদের সঙ্গে প্রতারণা করে আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে আর আমাদেরকে রাস্তায় বের করে দিয়েছে। কি বলেন স্যার এসব আপনি? আমি তো কিছু বিশ্বাস করতে পারছি না, এরকমও মানুষ করতে পারে নাকি? এদিকে প্রিয়াঙ্কার বাবা কান্না করে চলেছে। তখন আশিক প্রিয়াঙ্কার বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় যেন একটা কাজ খুঁজতে গিয়েছে। আজ কদিন ধরে এই কাজের জন্য অনেক খোঁজাখুঁজি করছে। আসলে ওই ঘটনার পর আমি খুবই অসুস্থ হয়ে পড়ি, আমার হার্ট আর ব্রেন একসাথে অ্যাটাক করে। তারপর আমার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। আমার মেয়ের শরীরে যত গয়না ছিল সবকিছু বিক্রি করে আমাকে চিকিৎসা করিয়েছে। এখন আর আমাদের খাবার খাওয়ার মতো টাকা পয়সা নেই বাবা। তাই তো আমার মেয়েকে এভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে একটা চাকরি পাওয়ার জন্য। কিন্তু কি দুর্ভাগ্য দেখো বাবা,
যে মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিল সেই মেয়ে আজ খাবার পর্যন্ত খেতে পারছে না। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আর আপনার মেয়েকে আগামীকাল সকালে আমার অফিসে পাঠিয়ে দেবেন, আমি তাকে আমার অফিসে চাকরি দেব। এই বলে আশিক সেখান থেকে বের হয়ে আসলো আর প্রিয়াঙ্কার বাবার জন্য প্রয়োজনীয় কিছু ঔষধ আর খাবার কিনে ম্যানেজারকে দিয়ে ওই বাসায় পাঠিয়ে দিল আর নিজের বাসায় চলে আসলো সে। এদিকে প্রিয়াঙ্কা যখন বাসায় আসলো তখন রাত আনুমানিক 8টার মতো বাজে। প্রিয়াঙ্কা বাসায় এসে খাবারের প্যাকেট আর ঔষধ দেখে অনেকটা অবাক হয় আর তার বাবাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বাবা, এগুলো কোথা থেকে আসলো? কে নিয়ে গেছে এগুলো? তখন প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে সবকিছু খুলে বলে। প্রিয়াঙ্কা সবকিছু শুনে প্রিয়াঙ্কা তার বাবাকে বলতে থাকে, বাবা, তোমার এগুলো রাখা একদম ঠিক হয়নি। কারণ যেই মানুষটাকে এতদিন আমরা অনেক অপমান করে আমাদের অফিস থেকে বের করে দিয়েছিলাম, সেই মানুষটা থেকে সাহায্য নেওয়াটা আমাদের ঠিক হয়নি। সেদিন যে আমরা কত বড় অন্যায় করেছিলাম সেটা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু এখন বিপদে পড়েছি। যেই মানুষটা এখন আমাদের পাশে দাঁড়াবে সেই তো আমাদের আপন মানুষ, খুব কাছের মানুষ। দেখ মা, আশিক চলে যাওয়ার সময় একটা কথা বলে গেছে, আমি চাইতে সেই কথাটা রাখবে। কি কথা বাবা? তুই তো এই কয়দিন ধরে অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিস, কিন্তু কোথাও কোনো চাকরি হচ্ছে না। আশিক চলে যাওয়ার সময় বলেছে সে তোকে তার অফিসে চাকরি দেবে। না বাবা, এটা আমি পারবো না। যে মানুষটাকে একদিন আমি তার অবস্থা অনেক খারাপ আমাদের অফিস থেকে বের করে দিয়েছিলাম, আর সেই মানুষটির অফিসে গিয়ে আমি চাকরি করব, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। দেখ মা, জেদ করিস না মা, বিপদে পড়লে কত কিছুই না করতে হয়। সেখানে আশিক নিজের থেকে বলেছে তার অফিসে তোকে চাকরি দেবে, তাই আমি তোকে তোর বাবা হিসেবে রিকোয়েস্ট করে বলছি, তুই কাল সকালে আশিকের অফিসে যা। তাছাড়া আমাদের অবস্থা তো খুবই খারাপ মা, এই মুহূর্তে কেউ তোকে চাকরি দিচ্ছে না, আমাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে। এই বলে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার হাত দুটো ধরে অনেক রিকোয়েস্ট করতে থাকে আর তখন প্রিয়াঙ্কা তার বাবার কথা শুনে বলতে থাকে, আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকে আমাকে এভাবে রিকোয়েস্ট করতে হবে না। আমি দেখছি কি করা যায়, আমি তোমার কথা রাখার চেষ্টা করব। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে উঠে চলে গেল খাবার তৈরি করার জন্য। খাবার তৈরি করে বাবা মেয়ে একসঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার বাবার কথা মতো প্রিয়াঙ্কা আশিকের অফিসে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয়। প্রিয়াঙ্কা ওয়েটিং রুমে বসে আছে। কিছুক্ষণ পরেই একজন এসে প্রিয়াঙ্কাকে আশিকের কেবিনে যেতে বলে। প্রিয়াঙ্কা তখন ওই লোকটার কথায় আশিকের কেবিনে যায় আর কালকের মতো আবারও অনুমতি নিয়ে কেবিনে প্রবেশ করে। চুপচাপ দাঁড়িয়ে আছে আশিক। কিছুক্ষণ প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রইল আর তারপরেই নিজের চেয়ার থেকে উঠে এসে প্রিয়াঙ্কার পিছনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি তোমাকে অন্য কিছু জিজ্ঞাসা করব না, শুধু এইটুকু জানতে চাই এসব কিছু কিভাবে হলো? তুমি কেন কোনো প্রতিবাদ করলে না? প্লিজ আমাকে ওসব নিয়ে প্রশ্ন করো না। আমি ওসব কিছু নিয়ে আর কথা বলতে চাই না, আমার খুব কষ্ট হয়। তোমার কষ্ট হলে হোক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমাকে সেটা জানতেই হবে। আর যেই মানুষটা তোমার বাবার মতো একজন মানুষকে এতটা কষ্ট দিতে পেরেছে, তার শোধ আমি না নিয়ে ছাড়বো না। তুমি কেন তার শোধ নিতে যাবে? তোমার সঙ্গে আমরা যে অন্যায় করেছি তারই তো কোনো ক্ষমা হয় না। তুমি কেন আমাদের হয়ে লড়তে যাবে? আমি কেন লড়তে যাব, কেন কি করতে যাব, সেসব ব্যাপারে আমি তোমাকে কোনো কৈফিয়ত দেব না। কিন্তু তোমাকে যেটা জিজ্ঞাসা করেছি তুমি সেটার উত্তর আমাকে দাও। কি করে হয়েছে এসব শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমাকে খুলে বলো। একটু জোরে ধমক দিয়ে প্রিয়াঙ্কাকে এই কথাটা বলে আশিক, আর তাই প্রিয়াঙ্কা আশিককে সব কিছু খুলে বলতে বাধ্য হয়। ফিরে যায় সেই 2 বছর আগের ঘটনায়। দেখো, যেদিন তুমি আমাকে আর আমার বয়ফ্রেন্ডকে আমার কেবিনে একসঙ্গে দেখেছিলে সেদিন থেকে শুরু হয় ঝামেলা। হ্যাঁ, কিন্তু সেদিন তো উল্টা তোমরা সবাই মিলে আমাকে মিথ্যে অপবাদ দিয়ে অফিস থেকে বের করে দিয়েছিলে। তবে এসব কি করে হলো? তুমি আমার কথা শেষ তো করতে দাও, তারপর তুমি কথা বলো। আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো, আমি শুনছি। তবে হ্যাঁ, একটা কথা,
আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, যা বলবে একদম সত্য কথা বলবে, কোনো মিথ্যার আশ্রয় নেবে না। তা না হলে কিন্তু আমি খুব কঠিন রূপ ধারণ করতে বাধ্য হব। তুমি তো সবকিছুই জানতে। আমি আমার বয়ফ্রেন্ডকে আমার বাবার আড়ালে অফিস থেকে অনেক টাকা সরিয়ে দিয়ে দিতাম, যেটা আমার বাবা মাঝে মাঝে বুঝতে পারলেও আমাকে কিছুই বলতো না। কিন্তু তার কিছুদিন পরেই আমি আমার বান্ধবীদের নিয়ে একটা ট্যুরে যাই। সেখানে যাওয়ার পর আবার বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তবে সেখান থেকেই দেখতে পাই আমার বয়ফ্রেন্ড সেম লোকেশনে অন্য একটা মেয়ে নিয়ে ঘুরতে গেছে। আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়, আমি প্রচণ্ড পরিমাণে রেগে যাই এটা দেখে, আর তার সাথে রুড ব্যবহার করি। তখন সে আমাকে বলে, কাম অন ডার্লিং, তুমি এই রকম কেন করছো? আমি তো শুধু তার সঙ্গে একটু টাইম পাস করতে এখানে এসেছি। আমি তো সত্যিই বলতে তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি কেন সেটা বুঝতে পারছো না? তাছাড়া ও আমার বন্ধু, শুধু এইটুকুই সীমাবদ্ধ। আমরা আর কোনো সম্পর্কে নেই। ও তোমার শুধুমাত্র বন্ধু, তাই না? তাহলে তুমি ওকে জড়িয়ে ধরেছিলে কেন? ওকে এভাবে হামি দিচ্ছিলে কেন? কাম অন ডিয়ার, সে আমার বান্ধবী, তাকে আমি এইভাবে একটু জড়িয়ে ধরতেই পারি। আর তাকে একটু চুমো দিয়েছি, এটা এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি যে তুমি এইভাবে আমার সঙ্গে রুড বিহেভিয়ার করতে পারো। তুমি কি এমন কিছু দেখেছো যে আমি আমার বান্ধবীর সঙ্গে ফিজিক্যাল রিলেশন করছি? কথাটা শোনা মাত্রই প্রিয়াঙ্কা প্রচণ্ড পরিমাণে রেগে যায়, আর তখনই শুভর গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। তারপরে বলতে থাকে, তোমার সাহস হলো কিভাবে আমাকে এইসব কথা বলার? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমার সঙ্গে আর এই সম্পর্কে নেই। তুমি দয়া করে আমাকে আর কোনো ফোন কল টেক্সট করবে না। তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক আমি এখানেই শেষ করে যাচ্ছি। ভুল করেও আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না, তা না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আরে প্রিয়াঙ্কা ডার্লিং, একটু দাঁড়াও। তুমি এইভাবে রেখে যেও না, তুমি আমাকে ভুল বুঝছো। আমার কথাটা তো শোনো। কিন্তু ততক্ষণে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেছে। আর এদিকে তখনই শুভর সাথে থাকা মেয়েটা শুভকে বলতে থাকে, হাই বেবি, এই মেয়েটা কে? তোমার সঙ্গে এরকম কেন করলো? আরে বেবি, তুমি জানো না, এটাই তো সেই মুরগি যাকে ধরে ধরে আমি এতগুলো সোনার ডিম পাচ্ছি। ও আচ্ছা, এতক্ষণ আমি বুঝতে পেরেছি। এই মুরগির জন্যই বুঝি আমার বাবু আমাকে নিত্য নতুন গিফট দিতে পারে। হ্যাঁ বাবু, তুমি একদম ঠিক কথাই বলেছ। এটাই সেই মুরগি যার কাছ থেকে সোনার ডিম নিয়ে আমি তোমায় গিফট করি। আচ্ছা বাবু, চলো এখন রুমে যাওয়া যাক। তোমাকে আমার আরও কাছে পেতে খুব বেশি মন চাইছে। উফ বেবি, তুমি যে কি বলো না, একটু আগেই তো আমায় আদর করে আসলে, এখন আবার তোমার লাগবে? লাগবে তো, এখানে এসেছি তো তোমাকে আদর করার জন্য। বেবি প্লিজ চলো না। আচ্ছা ঠিক আছে বাবু, চলো। আমি তো তোমারই, তোমার মতো। তোমার যত মন চাইবে ততই আদর করবে, আমি তোমাকে একবারও না করব না। আচ্ছা বেবি, ঠিক আছে চলো। এই বলে শুভ অনামিকাকে নিয়ে হোটেল রুমে চলে আসে। আর এদিকে প্রিয়াঙ্কা তার বান্ধবীদের কাছে, প্রিয়াঙ্কা প্রচণ্ড পরিমাণে রেগেছিল। এটা দেখে তার বান্ধবী তাকে জিজ্ঞেস করতে থাকে, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তোকে এমন রাগান্বিত দেখাচ্ছি কেন? তুই কি কারোর সঙ্গে ঝগড়া টগড়া করেছিস নাকি? দেখ ভাই, মাথা ব্যথা এমনিতেই খারাপ আছে, আমাকে অযথাই ফালতু প্রশ্ন করিস না। আরে ভাই, কি হয়েছে সেটা তো বলবে, তা না হলে বুঝবো কি করে তুই কেন রেগে আছিস? কারণ আমরা তো এখানে সবাই ভালোই আছি। তাছাড়া আমাদের মধ্যে তো সেরকম কোনো কথা কাটাকাটি হয়নি, যার কারণে তুই এভাবে রেগে যেতে পারিস। দোস্ত প্লিজ আমার সঙ্গে কথা বলিস না, আমার ভালো লাগছে না। আমাকে প্লিজ তোরা সবাই একটু একা থাকতে দে। আচ্ছা তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। আমরা তোকে কখনো কোনো ব্যাপারে জোরাজুরি করব না। কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের বলিস। প্লিজ দোস্ত আমাকে একা থাকতে দে, আমার লাগবে না কোনো কিছু। আর আমার কোনো কিছু লাগলে আমি নিজেই সেটা ম্যানেজ করে নিতে পারবো। তোরা তোদের মতো এনজয় কর, আমি রুমে যাচ্ছি, আমায় ডাকিস না। এই বলে প্রিয়াঙ্কা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে রুমে চলে আসে। আর তারপরেই দরজা বন্ধ করে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। এদিকে তখনই প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে ফোন দেয়। প্রিয়াঙ্কা মোবাইলটা হাতে নিয়ে ফোনটা রিসিভ করে। তখনই প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কিরে মা, কি ব্যাপার? আজ 3 দিন হয়ে গেল ট্যুরে গিয়েছিস, এখনো ফিরে আসার কোনো নামই নেই। এদিকে অফিসের বেহাল অবস্থা হয়ে যাচ্ছে, আমি একা একা সবকিছু সামলাতে পারছি না।
আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কাল চলে আসছি। আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি এখন ফোনটা রাখছি। এই বলে প্রিয়াঙ্কা তার বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা বাসায় ফিরে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো আর নিজের লাগেজ গোছাতে লাগলো। এটা দেখে প্রিয়াঙ্কার বান্ধবীরা প্রিয়াঙ্কাকে প্রশ্ন করতে লাগলো। কি ব্যাপার দোস্ত, কি হয়েছে তুই আমাদেরকে একটু খুলে বল। তুই না বললে আমরা বুঝবো কি করে? তুই এভাবে হুটহাট করে আমাদেরকে কোনো কিছু না বলে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিস কেন? আচ্ছা ভাই, আমি একটা কথা বুঝতে পারলাম না। তোরা আমার বন্ধুর জায়গায় থাক না। এটা কোথায় লেখা আছে যে তোরা সব সময় আমাকে প্রশ্ন করবি আর আমি তোদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য? তাছাড়া আমার তো কোনো ব্যক্তিগত ব্যাপারও থাকতে পারে, সবকিছু তো আর তোদের সঙ্গে শেয়ার করার মতো নয়। আই অ্যাম সরি দোস্ত, আমি বুঝতে পারিনি। তোর যেটা ভালো লাগে তুই সেটা কর, পৌঁছে আমাদের ফোন করে জানিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, সে সব কিছুই আমাদেরকে চিন্তা করতে হবে না, আমি ঠিক মতোই বাসায় পৌঁছে দিতে পারবো। হ্যাঁ, এই নে, এখানে কিছু টাকা আছে, এগুলো তোদের কাজে লাগবে। আমরা এখানে তোর সঙ্গে আনন্দ করতে এসেছিলাম, কিন্তু তুই আমাদেরকে টাকা ধরিয়ে দিয়ে চলে যাচ্ছিস। এটা আমাদের সত্যি ভালো লাগছে না। আই এম সো সরি। আমি ওদের সঙ্গে এখানে আনন্দ করতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার সঙ্গে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যেটা আমি কল্পনাও করতে পারিনি। বাই দ্য ওয়ে, ঢাকায় ফিরে এসে দেখা করিস। বলতে বলতে প্রিয়াঙ্কা হোটেল রুম থেকে বের হয়ে গেল। গতকাল রাতেই তাদের ড্রাইভারকে বলে রেখেছিল গাড়ি নিয়ে চলে আসার জন্য। হোটেল রুম থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে আর তারপর ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। প্রিয়াঙ্কা আনমন হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে কোনো একটা ব্যাপার নিয়ে প্রচণ্ড রকম চিন্তিত। প্রিয়াঙ্কার এমন অবস্থা দেখে ড্রাইভার প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপনি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তিত নাকি? প্রিয়াঙ্কা তখন কোনো উত্তর দিল না, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে গাড়ির ভিতর বসে রইল। তখন ড্রাইভার আর কোনো প্রশ্ন করার সাহস পেল না, কারণ তিনি প্রিয়াঙ্কার চেহারা দেখেই বুঝতে পেরেছেন প্রিয়াঙ্কা ভীষণ রকম বিষণ্ণ, তাই তাকে প্রশ্ন না করে থাকাই ভালো। ঢাকায় এসে পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেল। প্রিয়াঙ্কা বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিল। সেই ঘুম থেকে উঠে পরের দিন সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপরে অফিসে যাওয়ার জন্য তৈরি হলো। বাসা থেকে বের হওয়ার সময় তার বাবার সঙ্গে দেখা হয়ে গেল। তার বাবা তাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মা, তুই কখন ফিরে আসলি? আমাকে তো কিছু বললিও না। আরে তুমি তো আমাকে কাল বললে একা একা তোমার অফিস সামলাতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তাই তো আমি চলে আসলাম। কারণ আমি মনে মনে ভাবলাম এই মুহূর্তে বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর চাইতে অফিসে এসে সময় দেওয়াটা অনেক বেশি জরুরি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আমি আসছি। তোমাকে অফিস সামলাতে হবে না, আমি একা একাই সবকিছু সামলাতে পারবো। তোমার কোনো চিন্তা নেই, আমার উপর ভরসা রাখতে পারো। তোর ওপর তো আমি যথেষ্ট ভরসা করি, আমি জানি তুই সবকিছু সামলে নিতে পারবি। কিন্তু তারপরেও আমি তোর বাবা, যতদিন বেঁচে আছি ততদিন তোর পাশে একটু থাকি না? যখন মরে যাব তখন তো আর চাইলেও তোর কোনো কাজে সাহায্য করতে পারবো না, তাই না? দেখো বাবা, তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, এসব ফালতু কথা একদম বলবে না। তুমি খুব ভালো করে জানো এসব ফালতু কথা আমার একদম ভালো লাগে না। আই এম সো সরি মা, আমি আসলে তোকে এভাবে বলতে চাইনি, কিন্তু কি করব বল, দিন দিন বয়স হচ্ছে। তোর মা সেই কবে আমাকে একা ফেলে রেখে চলে গেছে। তোর সুখের কথা চিন্তা করে, তোর ভালোর কথা চিন্তা করে জীবনে দ্বিতীয় বিয়ে পর্যন্ত করিনি। আর এখন তুই যথেষ্ট বড় হয়েছিস, কত করে তোকে বলেছি বিয়ে শাদী কর, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিস না। আমি তোকে বিয়ে দিয়ে মরতে পারলে শান্তি পেতাম রে মা। বাবা, একদম ফালতু কথা বলবে না। আমি তো তোমাকে বলেছি আমি এখন বিয়ে শাদী নিয়ে চিন্তা করতে চাই না। এখন আগে আপাতত আমি আমাদের কোম্পানিকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে চাই, তারপর এইসব কিছু নিয়ে চিন্তা করা যাবে। তাছাড়া আমার বয়স তো আর সেরকম কিছু হয়ে যায়নি যে আমি এখনো কেন বিয়ে করছি না এটা নিয়ে তোমাকে এত মাথা ঘামাতে হবে। সবে তো মাত্র 21 বছর হলো। হ্যাঁ আমি জানি, কিন্তু মেয়েদের জন্য এটাই যথেষ্ট, বিয়ের জন্য উপযুক্ত বয়স। তাই কেন সেটা বুঝতে পারছিস না? বাবা, তুমি সকালবেলার এইসব কথা বলে আমার মেজাজ খারাপ করো না। আমি তো বললাম আমি এখন বিয়ে করতে চাই না, কিন্তু তারপরেও তুমি কেন আমাকে জোর করে বিয়ে দিতে চাইছো? আমি কি তোমার গলার কাটা হয়ে গেছি
নাকি যে আমাকে গলা থেকে খুলে ফেলে দিতে পারলেই তুমি বেঁচে যাও? আরে মা, তুই এইভাবে কেন কথা বলছিস? আমি এই কথা তোকে কখন বললাম? তুই হলি আমার একমাত্র মেয়ে, তুই আমার ভালো থাকার উৎসাহ, তুই আমার বেঁচে থাকার উৎস। তুই যদি আমার জীবনে না থাকিস তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো বল? এই কথাটা কি তুই একবারও চিন্তা করিস না? কিন্তু আমি একবার না 1000 বার করি, কিন্তু তুমি সেটা করো না। তুমি যদি সেই চিন্তা করতে তাহলে এসব ফালতু কথা একবারও বলতে পারতে না। অন্তত আমাকে এসব ফালতু কথা বলার আগে 10 বার চিন্তা করতে। আমি কি চাই, আমার কিছু ভালো থাকবে, আমি কিভাবে ভালো থাকতে পারবো? আচ্ছা মা, ঠিক আছে, আমি তোকে এই ব্যাপারে আর কোনো কিছুই বলবো না। তোর যেটা ভালো লাগে তুই সেইটাই কর। আমি তোকে কখনো আর বলবো না বিয়ে করার জন্য। তবে আমি শুনছিলাম তুই নাকি একটা ছেলের সঙ্গে রিলেশনে আছিস, যদিও তার সত্যতা আমি জানি না, আর তোকে কখনো আমার জিজ্ঞাসা করা হয়নি। বাবা, তুমি ভুল কথা শুনেছো। কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বাই দ্য ওয়ে। আমি যাচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা তার বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে তার বাবা নাস্তা শেষ করে তারপরে অফিসে রওনা দিলেন। সকালবেলা অফিসে এসে কাজ করছে প্রিয়াঙ্কা, আর এদিকে মোবাইলটা সাইলেন্ট করে তার কেবিনের ড্রয়ারে রাখা আছে। সকাল থেকে একবারও মোবাইলটা হাতে নেওয়ার মতো সময় পায়নি। দুপুর 2টা বাজে, লাঞ্চ টাইম যখন হলো তখন প্রিয়াঙ্কা মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল শুভ তাকে মোটামুটি 50 বারের বেশি কল করেছে আর অনেকগুলো মেসেজও পাঠিয়েছে। শুভর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই প্রিয়াঙ্কার, তাই প্রিয়াঙ্কা মোবাইলটা রেখে দিতে চাচ্ছিল। তখনই আবারও একবার কল আসে শুভর নাম্বার থেকে। কেন জানি প্রিয়াঙ্কার এই কলটা রিসিভ করতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপরেও প্রিয়াঙ্কা ভদ্রতার খাতিরে ফোনটা রিসিভ করে। আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, প্লিজ ডার্লিং, ফোনটা কেটে দিও না। আমি তোমাকে কিছু বলতে চাই, আমার কথাটা একবার শোনো। তোমার কাছে কি আমি আর কোনো কথা শুনতে চাই না? তোমাকে বললাম তুমি আমাকে আর ফোন দেবে না। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। তুমি কেন আমাকে এইভাবে ভুল বুঝতেছো? আমি সেটাই বুঝতে পারছি না। আমাদের এতদিনের সম্পর্ক, তুমি কেন এইভাবে আমাদের এই সম্পর্কটা নষ্ট করে দিতে চাইছো? দেখো, এখানে নতুন করে তোমাকে কিছু বলার নেই। তুমি সবকিছু খুব ভালো করেই জানো, তাই একদম ন্যাকা কথা বলবে না। এই বলে ফোনটা কেটে দেয় প্রিয়াঙ্কা। আর তারপরেই লাঞ্চ করতে চলে যায় আবারও মোবাইল রেখে। অফিস শেষ হয় বিকাল 5টায়। প্রিয়াঙ্কা অফিস থেকে বের হতে যাবে, ঠিক তখনই দেখতে পায় শুভ তার অফিসের গেটের সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই শুভ প্রিয়াঙ্কার দিকে এগিয়ে আসে। প্রিয়াঙ্কা তাকে দেখেও না দেখার ভান করে গাড়িতে উঠতে যাচ্ছিল। ঠিক তখনই শুভ তার হাতটা পিছন থেকে ধরে ফেলে আর বলতে থাকে, প্লিজ তুমি আমার সঙ্গে আর এইরকম করো না। আমি তোমাকে যেটা বলতে চাই সেটা একবার তো তুমি শোনার চেষ্টা করো, আর তারপর তো তোমার যে সিদ্ধান্ত নিতে ইচ্ছা করে তুমি সেই সিদ্ধান্ত নাও। আমি তোমাকে কোনো কথা আর বলবো না। বললাম তো তোমার কথা আর শুনতে চাই না। তোমাকে আর কিছুই আমার বলার নেই। তুমি চুপচাপ আমার পথ থেকে সরে দাঁড়াও। এটাই তোমার জন্য মঙ্গল আর আমার জন্য। তুমি ওই মেয়েটার জন্য আমাকে ভুল বুঝতেছো? আচ্ছা, ওই মেয়েটা যদি আমাকে আর আমার সামনে দাঁড়িয়ে বলে যে তার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে তো তুমি আমাকে বিশ্বাস করবে? এই মেয়েটা কোনোদিনও সেটা করবে না, কারণ ওই মেয়েটার সঙ্গে তোমার সম্পর্ক আছে। আমি মেয়েটাকে আর তোমাকে একসঙ্গে দেখে সেটা বুঝতে পেরেছি। তো মিথ্যা বলার চেষ্টা করবে না। কিন্তু কথায় আছে না, দুষ্টু লোকের মিষ্টি ভাষা। এরা নিজের মিথ্যে কথাটাকে সত্যি প্রমাণ করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। এদের কাছে আমি তাকে সত্য বানানোর জন্য নিজের মা বাবাকে মেরে ফেলা বা তাদেরকে নিয়ে কসম করে কথা বলা সেরকম কোনো ব্যাপার নয়। তাই তো শুভ প্রিয়াঙ্কাকে এই কথা বলে। তখনই প্রিয়াঙ্কা বলে, ঠিক আছে, এই আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, কারণ এতদিনের সম্পর্ক আমাদের। আমি সহজে এই সম্পর্কটা ভেঙে ফেলতে চাই না। তোমাকে আমি অসম্ভব পরিমাণ ভালোবাসি। তোমাকে নয়, আমাদের ভালোবাসাকে সম্মান জানিয়ে তোমাকে আমার এই সুযোগ দেওয়া। তুমি যদি এটা প্রমাণ করতে পারো যে ওই মেয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে আমি তোমার সঙ্গে এই সম্পর্ক কন্টিনিউ করব। তা না হলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মাই ডিয়ার জান পাখি, কোনো সমস্যা নেই। তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। আর তোমার কাছে আমার ভালোবাসা প্রমাণ করার জন্য আমি সবকিছুই করতে পারি, কারণ আমি তোমাকে সত্যি ভালোবাসি। এই বলে শুভ সেখান থেকে চলে গেল।
আর তারপরেই তার সেই গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে আর সব কিছু খুলে বলে। মেয়েটাকে অনেক বুঝিয়ে বাঝিয়ে প্রিয়াঙ্কার সামনে প্রেজেন্ট করার জন্য প্রস্তুত করে। পরের দিন প্রিয়াঙ্কাকে ফোন দিয়ে জানায় একটা রেস্টুরেন্টে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করবে। ওই মেয়েটা সব কিছু সত্য খুলে বলবে। প্রিয়াঙ্কা ও শুভর কথা অনুযায়ী সেদিন অফিস একটু তাড়াতাড়ি শেষ করে অফিস থেকে বের হয়ে শুভর দেওয়া ঠিকানা অনুযায়ী ওই লোকেশনে চলে গেল। প্রিয়াঙ্কা সেখানে পৌঁছে দেখতে পেল শুভ আর সেই মেয়েটা অনেকক্ষণ আগে থেকে সেখানে অপেক্ষা করছে। শুভ মেয়েটাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে কিভাবে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে হবে। প্রিয়াঙ্কা সেখানে আসা মাত্রই মেয়েটা প্রিয়াঙ্কাকে হাসি মুখে আমন্ত্রণ জানায়। হ্যালো ডিয়ার, কেমন আছো তুমি? হাই, আই এম ফাইন। হাউ আর ইউ? আই এম অলসো ফাইন। কি খাবে, চা নাকি কফি? আমি কিছু খাবো না, তোমরা কি খাবে বলো? আরে এটা বললে হয় নাকি? তোমার সঙ্গেই প্রথমবার দেখা করতে এসেছি আর তুমি কিছুই খাবে না? সেটা তো হতে পারে না। জানি তোমার মতো অত বড় লোক নই, কিন্তু তারপরেও আমাদেরও তো একটা প্রেস্টিজ আছে। আমরা যে তোমাকে ইনভাইট করে নিয়ে এসেছি, কিছু একটা খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি অর্ডার করছি। এই বলে মেয়েটা তাদের জন্য 3টা গোল্ড কফি আর 3টা স্যান্ডউইচ অর্ডার করে। আর তখনই আবারও মেয়েটা প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকে। দেখো, আমি জানি তুমি শুভকে একটা ব্যাপার নিয়ে ভুল বুঝেছ, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো, শুভ আর আমি অনলি ফ্রেন্ড। আমাদের মাঝে অন্য কোনো সম্পর্ক নেই। তুমি কেন ভুল বুঝছো আমি বুঝতে পারছি না। অনামিকার এই কথাগুলো শুনে প্রিয়াঙ্কার মনে হয় আসলেই হয়তো তাদের মাঝে কোনো সম্পর্ক নেই। তাই প্রিয়াঙ্কা অনামিকাকে বলে, আই এম সো সরি। আসলে আমি সেদিন তোমাদেরকে ওভাবে দেখে আমার মাথা গরম হয়ে গিয়েছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। প্লিজ তোমরা দুজনেই আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, কোনো ব্যাপার না। মানুষ মানে ভুল হতেই পারে, আর তুমিও তার ব্যতিক্রম নাও। আমাদেরও ভুল হয়, তবে সেই ভুলকে ধরে বসে থাকলে চলবে না। আমাদেরকে ভুল শোধরাতে হবে। হ্যাঁ ডিয়ার, তুমি একদম ঠিক কথাই বলেছো। তোমাদেরকে ভুল বোঝার জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার এই প্রসঙ্গটা বাদ দাও। আমরা এখানে এইসব কিছু নিয়ে কথা বলতে আসিনি। কফিটা নাও। এই বলে শুভ কথাটা ঘুরিয়ে ফেলে। আর তারপর তারা 3 জনে মিলে সেখানে গোল্ড কফি আর স্যান্ডউইচ খেয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কাও বাসায় চলে আসে। তারপর এভাবেই চলতে থাকে দিন। শুভ খুব চতুরতার সঙ্গে সবকিছু এড়িয়ে গিয়ে প্রিয়াঙ্কাকে আবারও নিজের মনের মতো করে ইমপ্রেস করে নেয়। প্রিয়াঙ্কাও কোনো কিছু বুঝতে না পেরে শুভর সঙ্গে তালের তাল মিলিয়ে চলতে থাকে। এর মধ্যেই প্রিয়াঙ্কাদের কোম্পানিতে পিয়নের পোস্টে চাকরি নেয় আশিক। গ্রামের একদম দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে। আশিক শহরে এসেছিল পড়াশোনা করার জন্য। আর পড়াশোনা শেষ করে অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করে, কিন্তু কোথাও চাকরিটা হয় না। এদিকে তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, তাই একটা চাকরির খুবই প্রয়োজন ছিল, সেটা যে কোনো পোস্টেই হোক না কেন। আর সেই জন্যই তো সে প্রিয়াঙ্কার অফিসে পিয়নের চাকরিটা নিতে বাধ্য হয়। এদিকে শুভ তার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে। সেদিন রাতের বেলা শুভর গার্লফ্রেন্ড অনামিকা তাকে ফোন করে আর বলতে থাকে, আরে বেবি, এভাবে আর কতদিন? তোমার কাজটা শেষ করে ওখান থেকে বের হয়ে আসো না। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। তুমি কি সেটা বুঝতে পারো না? তাড়াতাড়ি কাজটা শেষ করো। কেমন বেবি, ছোটোখাটো তো কাজ করতে আমার মাত্র 2-4 মিনিট সময় লাগে, কিন্তু এটা তো খুবই বড় একটা কাজ। সেটা তো তুমি খুব ভালো করেই বুঝতে পারছো, তাই এটা শেষ করতে একটু তো সময় লাগবেই। আচ্ছা বেবি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি কিন্তু তাড়াতাড়ি করবে। আবার তোমাকে ছাড়া থাকতে একদম ভালো লাগে না। ওই মেয়েটাও আবার শকুনের চোখ, তোমাকে আর আমাকে একসঙ্গে দেখলেই না জানি আবার কবে সন্দেহ করে বসে। এখনও সেরকম কোনো কিছুই করব না, তুমি একটু নিশ্চিন্ত থাকো। আমি যা করছি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই করছি, দেখবে এমন আর আমাদের প্ল্যান একদম ব্যস্ত যাবে না। আমি আমাদের প্ল্যান 100% সাকসেসফুল হব। তুমি শুধু আমাকে কোনো প্যারা দিও না, আমাকে আমার মতো করে কাজটা শেষ করতে দাও। আচ্ছা জান, ঠিক আছে, এখন তাহলে রাখি। তুমি তোমার মতো করে কাজ করতে থাকো। এই বলে ফোন রেখে দেয় অনামিকা। আর এদিকে শুভ নিজের প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে।
শুভ বিভিন্নভাবে প্রিয়াঙ্কাকে বিয়ে করার জন্য প্রেসার দিতে থাকে। তখনই প্রিয়াঙ্কা শুভকে বলে, দেখো, তোমাকে একটা কথা বলার আছে। তুমি তো খুব ভালো করেই জানো আমার বাবার আমি ছাড়া অন্য কোনো সন্তান নেই। তাই বাবার যত সম্পত্তি আছে সবকিছু আমার, আর এই অফিসটাকেও আমাকেই দেখাশোনা করতে হয়। বিয়ের পরেও কিন্তু আমাকে সবকিছু দেখাশোনা করতে হবে, কিন্তু তখন তুমি আমাকে কোনোভাবে বাধা দিতে পারবে না। প্রিয়াঙ্কার এই কথা শুনে শুভ মনে মনে বলতে থাকে, এতদিন ধরে তো সে এরকম সুযোগেরই অপেক্ষায় ছিল, এখনই গুপ বুঝে কোপ মারতে হবে। তাই প্রিয়াঙ্কাকে শুভ বলতে থাকে, আরে ডার্লিং, তুমি এইভাবে কেন বলছো? তুমি আমার একমাত্র বউ হতে চলেছো। তোমার সব কিছুই মানে তো আমারই সব কিছুই। আর বিয়ের পর তোমাকে কেন সব কিছু দেখাশোনা করতে হবে? আমি আছি তো। আমি তোমাদের সব কিছুই দেখাশোনা করব। তুমি আমার উপর একটু ভরসা করতে পারো না? তুমি আমার সঙ্গে মজা করছো না তো? আমি বুঝতে পারছি না ডার্লিং, আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলে তুমি সেটাকে কেন সিরিয়াসভাবে নিতে পারো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে মজা করে কেন করতে যাব? আমি তো সেটাই বুঝতে পারছি না। ভালোবাসার মানুষের বিপদে আপদে সবসময় পাশে দাঁড়ানোর পর বিপরীত থাকার মানুষ তার কর্তব্য। আমি সত্যিই ভাগ্যবান যে তোমার মতো একজন মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছি। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি তোমাকে আমার জীবনে এনে দিয়েছেন। হয়েছে, থাক, আর বাড়িতে বলতে হবে না। এই খুশিতে আমাকে একটু খুশি তো করা যায়। মানে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবে প্লিজ? আমি তো বলবো না, আমি তোমাকে করে দেখাবো। এই বলে কামনার দৃষ্টি নিয়ে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে আসতে থাকে শুভ। আর প্রিয়াঙ্কা শুভকে দেখে বুঝতে পারে তার মাথায় নেশার ভূত চেপে গেছে। প্রিয়াঙ্কা পিছনে যেতে শুরু করে আর শুভকে বলতে থাকে, এই কি করছো তুমি? একদম আমার কাছে আসবে না, যেখানে আছো ওখানেই থাকো। কেমন ডার্লিং, আমরা তো বিয়ে করতেই চলেছি। কয়েকদিন পর তো তুমি আমার বউ হবে, তখন তো পরিপূর্ণ রূপে তুমি আমার হবে। আরে বাবা, এই তো আর কয়েকটা মাস, তারপরেই তো তুমি আমাকে সম্পূর্ণরূপে পেয়ে যাবে। এতদিন ধৈর্য ধরতে পেরেছো, আর এখন ধৈর্য ধরতে পারবে না? প্লিজ বেবি, এমন করো না। তোমাকে একটু আদর করতে মন চাইছে, বাদ দাও না একটু আদর করতে। বলেই প্রিয়াঙ্কার হাতটা ধরে শুভ টান দিয়ে প্রিয়াঙ্কাকে নিজের কাছে টেনে নেয়। আর প্রিয়াঙ্কার কোমরে এক হাত রেখে অন্য হাত দিয়ে প্রিয়াঙ্কার কানের কাছে চুলগুলো সরিয়ে বলতে থাকে, ডার্লিং, তবে সবসময় এমন করো কেন? নিজেকে সবসময় আমার থেকে দূরে রাখো কেন? জানো, এইরকম যুগের মেয়েরা তাদের বয়ফ্রেন্ডের ভালোবাসা পেতে কতটা উৎসাহ হয়ে থাকে। ওরা তো টাইম পাস করা এবং নিজের জৈবিক চাহিদা মেটানোর জন্য রিলেশন করে, কিন্তু আমি তো তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি, আর আমি আমার জীবনে তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। আমরা তো বিয়ে করবই, তাহলে কেন এত চিন্তা করছো? বলেই শুভ প্রিয়াঙ্কার মাথাটা নিজের মাথার সঙ্গে চেপে ধরে প্রিয়াঙ্কার দুই ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। অপরদিকে তখনই আশিক প্রিয়াঙ্কার কেবিনে প্রিয়াঙ্কা এবং শুভর জন্য কফি নিয়ে প্রবেশ করে। শুভ আর প্রিয়াঙ্কা এমন অবস্থায় আছে এটা আশিক জানতো না। আশিক কেবিনের ভিতর প্রবেশ করেই তাদেরকে এমন অবস্থায় দেখে বলতে থাকে, সরি সরি সরি, আসলে আমি জানতাম না, আমি চলে যাচ্ছি। আশিককে দেখা মাত্রই প্রচণ্ড পরিমাণে রেগে যায় শুভ। আর তখনই আশিকের শার্টের কলার ধরে আর তার দুই গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দিয়ে শুভ বলতে থাকে, এই গরিব ছোট লোকের ফকিন্নির বাচ্চা কারোর কেবিনে প্রবেশ করতে হলে আগে অনুমতি নিতে হয়, তারপর প্রবেশ করতে হয়। সেটা তুই জানিস না? আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আসলে ম্যাডামই আমাকে বলেছে কফি দিয়ে যেতে, তাই আমি চলে এসেছিলাম, কিন্তু জানলাম তা আপনার এখানে এমন অবস্থা আসছে। এমন অবস্থায় মানে? তুই কি বোঝাতে চাইছিস? আমি তো তোর কথা বুঝতে পারছি না, একটু খুলে বলতো। তখনই শুভ প্রিয়াঙ্কাকে বলতে থাকে, বেবি, তুমি বুঝতে পারছো না, এমন অবস্থা মানে তোমাকে আর আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। সবার সামনে কি এটা বলবে সেই তোমাকে আর আমাকে অন্তরঙ্গ অবস্থায় দেখেছে, আর তারপর তোমার আর আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। প্লিজ আপনি এভাবে বলবেন না। আমার মনে সেরকম কোনো খারাপ চিন্তা নেই, আর আমি সত্যিই বলছি, আপনাদেরকে প্রমিসও করছি আমি কাউকে এই ব্যাপারে কোনো কিছু বলবো না। যা দেখেছি সব ভুলে যাব। আচ্ছা ঠিক আছে, সব ভুলে গেলেই ভালো। এখন চুপচাপ এখান থেকে চলে যা। তখনই পাশ থেকে শুভ প্রিয়াঙ্কাকে বলতে থাকে, আরে বেবি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
তুই ওকে ক্ষমা করে দিচ্ছ? তুমি জানো ওর মতো ছোট লোকের কর্মকাণ্ড সম্পর্কে কোনো জ্ঞান আছে তোমার? মানে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো তো। ওকে এক্ষুনি এমন একটা মিথ্যা অপবাদ দিয়ে অফিস থেকে বের করে দাও যাতে সে কখনো এই অফিসে কারোর কাছে বা বাইরের কারোর কাছে তোমার নামে বদনাম করার তো দূরের কথা, নিজের চেহারাটাও দেখাতে লজ্জা পায়। মানে তখনই শুভ একটা কুবুদ্ধি ঠেলে দেয় প্রিয়াঙ্কার মাথায়, আর প্রিয়াঙ্কাও তখন আবেগের বশে ওই কাজটাই করে। শুভ আশিকের হাতটা ধরে ধাক্কা দিয়ে রুমের ভিতর ঢুকিয়ে দেয়, দিয়ে দরজাটা বাইরের দিক থেকে বন্ধ করে দেয়। আর তখনই প্রিয়াঙ্কা চিৎকার শুরু করে দেয়, বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো প্লিজ আমাকে বাঁচাও, পিয়নের বাচ্চা আমার সর্বনাশ করে ফেললো। এভাবেই চিৎকার করতে থাকে প্রিয়াঙ্কা। আর তখনই অফিসের সমস্ত লোক সেখানে এসে জড়ো হয়। ওইদিকে শুভ তখনও দরজার সামনে দাঁড়িয়ে ছিল। অফিসের সবাই সেখানে চলে আসার পর দরজাটা খুলে দেয় প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা শুভর বলে দেওয়া কথা অনুযায়ী নাটক করতে থাকে। দরজা খোলা মাত্রই প্রিয়াঙ্কা শুভর বুকে ঝাঁপিয়ে পড়ে আর বলতে থাকে, দেখো, এই ছোট লোকের বাচ্চা আমার সর্বনাশ করতে চেয়েছিল, ভাগ্যিস তোমরা সময় মতো চলে এসেছো, তা না হলে আজ আমার কত বড় সর্বনাশ হয়ে যেত, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না বেবি, আমি চলে এসেছি। ওর এমন অবস্থা করব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই বলেই শুভর পরিকল্পনা অনুযায়ী অফিসের সমস্ত স্টাফদের নিয়ে আশিককে অনেক মারধর করে আর মিথ্যে অপবাদ দিয়ে অফিস থেকে বের করে দেয়। এতে কিন্তু শুভ শান্ত হয়নি। সে তার পরিকল্পনা অনুযায়ী আবারও আগাতে শুরু করে। বেশ কিছুদিন পরেই প্রিয়াঙ্কার বাবার সঙ্গে প্রিয়াঙ্কার ব্যাপারে কথা বলে, আর প্রিয়াঙ্কার বাবাও তখন রাজি হয়ে যায়। শুভর সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ের কথাটা শুভকে জানানোর পর শুভ প্রিয়াঙ্কাকে বলে, আচ্ছা ঠিক আছে, সব কিছুর আয়োজন করা, তবে তোমাকে একটা কথা বলার আছে আমার। কি বলবে বলো না, এভাবে আমতা আমতা করার কি আছে? না মানে আসলে কয়েকদিন পরেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে, তাই বলছিলাম কি বিয়ের পর যেহেতু তোমাদের সমস্ত সম্পত্তি দেখাশোনা আমিই করব, তাই বিয়ের দিন সব কিছু আমার নামে উইল করে দিতে যদি তোমার কোনো আপত্তি না থাকে তো। কারণ আমি চাই না কেউ আমাকে এটা বলুক যে আমি শফিউল সম্পত্তির দেখাশোনা করছি, একজন ছেলে হিসেবে আর একটা প্রেস্টিজে বাঁধবে। কথাটা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে প্রিয়াঙ্কা। আর এদিকে শুভ তখনই বলতে থাকে, কি হলো, তুমি এইভাবে চুপ করে আছো কেন? কি ভাবছো আমি তোমাদের সম্পত্তি নিয়ে পালিয়ে যাব, তাই তো? যদি তোমার এই রকম মনে হয় থাকে তাহলে তোমার আমাকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। আরে বেবি, তুমি এভাবে কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি আর বিশ্বাস করি, তোমার প্রতি আমার এরকম ধারণা কখনো জন্ম হতেই পারে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, আমি বাবার সঙ্গে কথা বলে সব কিছুর ব্যবস্থা করছি। এই বলেই প্রিয়াঙ্কা তার বাবার সঙ্গে কথা বলে। সব কিছু ফাইনাল করে শুভর নামে করে দেওয়ার ব্যবস্থা করে বিয়ের দিনই। বিয়ের সমস্ত কাজ শেষ হয়। প্রিয়াঙ্কা বাসর ঘরে বসে শুভর জন্য অপেক্ষা করছে। 12টারও বেশি বাজে। শুভ মদ খেয়ে মাতাল হয়ে রুমে প্রবেশ করে। এটা দেখে প্রিয়াঙ্কা অনেক বেশি রেগে যায় আর শুভকে বলতে থাকে, এগুলো কি করছো তুমি? আজ আমাদের বাসর রাত, আমাদের জীবনের স্বপ্নের রাত, তুমি আজ মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরে এসেছো? এই কিসের আবার বাসর রাত, আর তুমি কে, এইখানে কি করছিস? শুভর এমন কথা শুনে প্রিয়াঙ্কা খুব ভালোভাবেই বুঝতে পারে শুভ একদম মাতাল হয়ে গেছে। জাগতিক কোনো দিশা তার নেই। তাই প্রিয়াঙ্কা শুভকে বলতে থাকে, এসব কি বলছো শুভ? আজ তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর আজ আমাদের বাসর রাত, আর আজকেই তুমি মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরে এসেছো। এটা কিন্তু তোমার কাছ থেকে কখনোই আশা করিনি। আরে ওই মা, তোকে বিয়ে করেছি আমার বাসর করার জন্য নাকি? আমি তো তোর সম্পত্তির জন্য তোকে বিয়ে করেছি, আর তুই তো বোকার মতো আমার ফাঁদে পা দিয়েছিস, তোর নিজের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিস। মানে এসব তুমি কি বলছো? তুমি কি সত্যি সত্যিই পাগল হয়ে গেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন করতে তুমি আমার সঙ্গে এরকম? এসব ইয়ার্কির মানে কি? ওই মা, আমি তোর সঙ্গে কোনো ইয়ার্কি করছি না। তোমাদের এই বাড়ির সম্পত্তি মিল সব কিছুই এখান থেকে আমার। তুই চুপচাপ তোর বাবাকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে আমি তোকে প্রতারণার মামলায় তোদেরকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আর ইউ ক্রেজি? তুমি শান্ত হও, মাথা ঠান্ডা করো, তুমি নিজেও জানো না তুমি কি বলছো। আর জানতেও চাই না, জানার কোনো ইচ্ছাও নেই। চুপচাপ তোর বাবাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যা।
এই বলে শুভ প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার বাবা দুজনকেই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আর তারপরেই তাদের এই অবস্থা হয়। কথাটা বলতে বলতেই কান্না করে দেয় প্রিয়াঙ্কা। তখনই আশিক প্রিয়াঙ্কার চোখের জল মুছে দিয়ে বলতে থাকে, কান্না করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু রেখেছে। আর আজকে থেকে তুমি আমার কোম্পানিতে জয়েন করো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তোমার সঙ্গে হওয়া এত বড় অন্যায়ের পরেও তুমি আমাকে তোমার কোম্পানিতে চাকরি দিবে? একবারও তোমার প্রতিশোধের কথা মনে পড়লো না? কিসের প্রতিশোধ? তুমি সেদিন অন্ধ হয়ে আমাকে অপমান করেছিলে, কিন্তু আমি অন্ধ নই, আমি চোখে দেখতে পাই। তাই আমি তোমার থেকে কোনো প্রতিশ্রুতি নেব না। তুমি আমার কোম্পানিতে নিয়মিত ডিউটি করো। তোমাকে আমি কি বলে ধন্যবাদ দিব সত্যিই আমার জানা নেই। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন বাদ দাও, নিজের কাজে মনোযোগ দাও। আমি তোমাকে তোমার কাজ বুঝিয়ে দিচ্ছি। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কার কাজ বুঝিয়ে দিল। আর তারপর এভাবেই প্রিয়াঙ্কা আশিকের অফিসে ডিউটি করতে লাগলো। বাবা মেয়ের দিন এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। বস্তি থেকে উঠে এসে একটা ফ্ল্যাট ভাড়া করেছে, সেখানেই বাবা মেয়ে থাকছে। আর আশিক প্রিয়াঙ্কাকে মাস শেষে মোটামুটি ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট দিচ্ছে। সেই সঙ্গে প্রিয়াঙ্কার বাবার সমস্ত খরচও আশিক নিজেই বহন করছে। যদিও প্রিয়াঙ্কা তার কাছ থেকে এসব কিছু নিতে চায় না, কিন্তু আশিক নিজ দায়িত্বে প্রিয়াঙ্কার বাসায় এখন সব কিছু পৌঁছে দেয়। সেদিন বিকেলবেলা অফিস শেষ করে হুট করেই আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে, এই শোনো, আজ আমার জন্য একটু বিফ তেহারি রান্না করে রেখো, আমি তোমাদের বাসায় আসবো। সে না হয় বুঝলাম, কিন্তু এত কিছু আমি কোথায় পাবো? সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুই বাসায় গিয়ে দেখো, অলরেডি সব পৌঁছে গেছে। তুমি শুধু রান্নাটা করে রেখো, তোমার রাতে রান্না খেতে আমার বড্ড ইচ্ছে করছে। প্রিয়াঙ্কা তখন মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি রান্না করে রাখবো। এই বলে প্রিয়াঙ্কা বাসায় চলে গেল। বাসায় এসে দেখতে পেল আশিক রান্না করার জন্য প্রয়োজনীয় সব কিছু পাঠিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা সেগুলো গুছিয়ে নিয়ে রান্না করতে শুরু করে দিল। ঘন্টাখানেকের মধ্যেই সব কিছু গুছিয়ে রান্নাবান্না শেষ করে ডাইনিং টেবিলে এসে খাবার সাজালো। তখনই হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা গেল। প্রিয়াঙ্কা বুঝতে পারল আশিক এসেছে, তাই সে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। আশিক তার হাতে থাকা অনেকগুলো ফল আর মিষ্টির প্যাকেট প্রিয়াঙ্কার হাতে তুলে দিয়ে বলতে লাগলো, এগুলো আঙ্কেলের জন্য, আর আমি যেটা বলেছিলাম সেটা রান্না করেছো তো? হ্যাঁ, আমি রান্না করে রেখেছি, আপনি আসুন। প্রিয়াঙ্কা যখন থেকে আশিকের অফিসে চাকরি নিয়েছে তখন থেকে সে আশিককে আপনি বলেই সম্বোধন করে। আর এদিকে আশিক আজ বাসায় এসে যখন দেখতে পেল প্রিয়াঙ্কা বাসাতেও তাকে আপনি বলে সম্বোধন করছে, তাই আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আচ্ছা, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি আমাকে অফিসে আপনি বলে ডাকো, সেটা ঠিক আছে, কারণ সেখানে আমি তোমার বস। আজ তোমার বাসায় আমি নিজের থেকে ইনভাইটেড হয়ে এসেছি, তারপর তুমি আমাকে আপনি বলে কেন ডাকছো? তুমি তো আমাকে তুমি বলে ডাকতে পারো। কি যে বলেন না আপনি, আপনি আমার অফিসের বস, আপনাকে আমি কি করে তুমি করে বলতে পারি? তাছাড়া আপনি আমাদের জন্য যা করেছেন তা আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা, আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারি না, তুমি সবসময় এভাবে কেন কথা বলো আমার ঋণ শোধ করার জন্য? তোমার বুঝি এতই তাড়া? আমি তো এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, সেটা বললাম। তবে তারা কি তারা নেই সেটা বলতে পারি না, কারণ এই বিপদের দিনে আমি আপনাকে ছাড়া আর কাউকে পাশে পাইনি। আপনি তো একমাত্র ব্যক্তি যে কিনা এই বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তাই আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা আমার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমি যদি তোমাকে এটা বলি যে আমার ঋণ শোধ করার মতো একটা উপায় তোমার হাতে খোলা আছে, তাহলে তুমি কি করবে? আপনি যদি আমাকে বলেন সারা জীবন আপনার দাসী হয়ে থাকতে, তাও আমি রাজি আছি। ও আচ্ছা, এক সময়কার রাজার মেয়ে কিনা এখন আমার দাসী হয়ে থাকবে, এটা কল্পনা করা যায় না। যাই হোক, বাদ দাও এসব কথা, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে পাশ কাটিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। ঘরের ভিতরে ঢুকতেই খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আশিক গন্ধ শুঁকে বলতে থাকে, ওয়াও, কি সুন্দর সুগন্ধ, মনে হয় তুমি
অনেক ভালো রান্না করতে জানো। আমি ভালো রান্না করতে পারি কিনা সেটা জানি না, তবে আমি সব সময় আমার সর্বোচ্চ ভালো কিছু করার চেষ্টা করি। রান্নার ঘ্রাণ সুখেই বুঝতে পারছি তুমি খুব ভালো রান্না করতে জানো, কারণ আমি এখন মাঝে মধ্যেই বড় রেস্টুরেন্টের খাবার খাই, আর খুবই ভালো এবং দামি খাবার। সেগুলোর গন্ধের কাছে তোমার খাবারের গন্ধ অনেক হাই লেভেলের মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাদ দিন সেসব কথা। খাবার খেয়েই বোঝা যাবে। আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি প্লেট রেডি করছি। আশিক তখন আর কোনো কথা না বলেই ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে পড়ল। প্রিয়াঙ্কা ততক্ষণে আশিকের সামনে খাবার দেয়, আর আশিক প্রথম লোকমা খাবার মুখে তুলেই বলতে থাকে, অনেক মজার হয়েছে খাবারটা। তুমিও বসো আমার সাথে। না এখন না, আপনি খেয়ে নিন, তারপর আমি খাবো। তখনই আশিক প্রিয়াঙ্কার হাতটা ধরে টান দিয়ে নিজের পাশের চেয়ারটায় বসালো আর বলতে লাগলো, এত ইতস্তত বোধ করার কি আছে? এটা অফিস নয়, এটা তোমার বাসা। বসো আমার পাশে। এবারে আশিক নিজের প্লেট থেকেই খাবার তুলে প্রিয়াঙ্কার মুখে তুলে দিতে লাগলো। প্রিয়াঙ্কা তখনই বলতে লাগলো, আরে স্যার, এটা আপনি কি করছেন? আপনি খেয়ে নিন, আমি পরে খেয়ে নেব, বললাম তো। একদম চুপ করে। তুমি আর তোমাকে মুখ খুলতে বলছি, মুখ খোলো। আমার সামনে আর কোনো কথা বলবে না। আমি তোমার থেকে কোনো কথা শুনতে চাই না। একটু জোরেই ধমক দিয়ে প্রিয়াঙ্কাকে এই কথাটা বলে আশিক। তাই প্রিয়াঙ্কা আর কোনো কথা বলার সাহস পেল না। আশিকের হাতে তুলে দেওয়া খাবার নিজের মুখে পুরে নিল আর খেতে লাগলো। এভাবে দুজনের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আশিক বেশ কিছুক্ষণ প্রিয়াঙ্কাদের ড্রয়িং রুমে বসে বিশ্রাম নিল, আর তারপরেই প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আঙ্কেল কোথায়? উনি কি সজাগ আছেন? আমি একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। বাবা তো ওনার রুমেই আছে, আমি জানি না ঘুমিয়ে গেছেন কিনা। তবে আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি দেখে আসছি, তারপর আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দেখে এসো। আমার আবার একটু সময় কম, এক জায়গায় যেতে হবে। প্রিয়াঙ্কা যখন তার বাবার রুমে গেল, দেখতে পেল তার বাবা শুয়ে শুয়ে কিছু একটা নিয়ে চিন্তা করছে। তখনই প্রিয়াঙ্কা তার বাবাকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তুমি কি নিয়ে চিন্তা করছো? কই না তো, কিছু না। কি করছিলি তুই? বাবা, তোমাকে বলেছিলাম না আমাদের অফিসের বস আজ আমাদের বাসায় আসবে? উনি এসেছেন, তোমার সঙ্গে একটু কথা বলতে চান। আচ্ছা ঠিক আছে, আমার রুমে পাঠিয়ে দে, আমি কথা বলে নিব। বাবার কথায় প্রিয়াঙ্কা আশিককে তার বাবার রুমে পাঠিয়ে দিল আর নিজে রান্নাঘরে কাজ করতে লাগলো। এদিকে আশিক প্রিয়াঙ্কার বাবার রুমে এসে প্রিয়াঙ্কার বাবাকে সালাম দিয়ে ওনার পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, কেমন আছেন আঙ্কেল? আপনার শরীরটা এখন কেমন লাগে? এই তো বাবা চলছে আর কি। বুড়ো মানুষ, এখন আর দিনকাল কেমন যাবে সেটা তো ভাবতেই পারো। হ্যাঁ সে তো জানি। আমি আমার একজন পরিচিত ডাক্তারের সাথে কথা বলেছি। ভাবছি আগামী মাসে আপনাকে আমেরিকায় পাঠাবো উন্নত চিকিৎসার জন্য। না বাবা, সেটার কোনো প্রয়োজন নেই। তুমি এমনিতেই অনেক কিছু করেছো আমাদের জন্য, তোমার জন্যই এখনো বেঁচে আছি। তুমি না থাকলে আমাদের কি অবস্থা হতো সেটা ভেবেই কুল পায় না। এইভাবে বলবেন না প্লিজ আঙ্কেল। আপনি খুব ভালো করেই জানেন আমার পারিবারিক অবস্থার সম্পর্কে। আমি আমার বাবার চিকিৎসা করাতে পারিনি পয়সার জন্য, কিন্তু আজ আপনাকে আমার চোখের সামনে এভাবে হেরে যেতে দিতে পারি না। আমি সব কিছু কথা বলে রেখেছি। আগামী সপ্তাহেই আমি নিজে আপনাকে আমেরিকায় নিয়ে যাব। আমি বাবাকে হারিয়েছি, বাবা হারানোর বেদনা কি সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমার সামনে কেউ এতটা কষ্ট পাক সেটা আমি কখনোই চাই না। বাবা, তোমার সঙ্গে আমার মেয়ে যে অন্যায়টা করেছে, তারপরেও যে তুমি আমাদের পাশে দাঁড়িয়ে আছো, এত কিছু করছো, সেটাই তো অনেক। তোমার এই ঋণ আমরা কোনোদিনও হয়তো শোধ করতে পারবো না। আচ্ছা, সব সময় কেন এইভাবে কথা বলেন? আমি তো সেটাই বুঝতে পারি না। আজকে যদি আমি আপনার ছেলে হতাম, তাহলে কি আমি আপনাদের জন্য এইটুকু করতাম না? না হয় আমি আপনার জন্ম দেওয়ার ছেলে নই, আপনার শরীরের রক্ত হয়তো আমার শরীরে প্রবাহিত হচ্ছে না, কিন্তু তারপরেও কি আমি আপনার দায়িত্ব পালন করতে পারি না? আল্লাহ তোমাকে ফেরেশতার স্বরূপ আমাদের জীবনে পাঠিয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আল্লাহর কাছে একটাই চাওয়া, তিনি যেন তোমাকে কোটি বছর হায়াত দান করেন, আমিন। এবং তোমার মতো ছেলে সন্তান যেন প্রতিটি বাবা মায়ের ঘরে ঘরে হয়,
এরপর বেশ কিছুক্ষণ প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলে আশিক প্রিয়াঙ্কাদের বাসা থেকে চলে আসে। তারপর দেখতে দেখতে চলে গেল আরও বেশ কিছুদিন। সেদিন বিকালবেলা প্রিয়াঙ্কাকে ডেকে নিল আশিক, আর তারপরেই বলতে লাগলো, আঙ্কেলের সমস্ত ডক্টর রিপোর্টস আর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আজ রাতেই গুছিয়ে রাখবে। কাল সকাল 11টায় আমাদের ফ্লাইট। সরি, আমি কিছু বুঝতে পারলাম না। কিসের ফ্লাইট আর কি গুছিয়ে রাখবো? ও আসলে ভুলটা আমারই, তোমাকে তো বলা হয়নি আমি আঙ্কেলকে নিয়ে কালকে আমেরিকায় যাচ্ছি উন্নত চিকিৎসার জন্য। আমি আঙ্কেলের কাছে সবকিছু বলে এসেছিলাম, আঙ্কেল হয়তো তোমাকে বলতে ভুলে গেছিল। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? এত টাকা আমি কিভাবে অ্যারেঞ্জ করব? আর তাছাড়া এই এতটুকু সময়ের মধ্যে? তখনই প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে আশিক বলতে থাকে, তোমাকে এত চিন্তা করতে কে বলেছে? আমি তো আছি, আমি থাকতে তোমার কিসের চিন্তা? আঙ্কেলের চিকিৎসার যত খরচ লাগবে সব আমি গ্রহণ করব। তোমাকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তোমাকে যেটা বলছি সেটাই করো। আর আজ একটু আগে অফিস থেকে চলে যেও, কারণ সবকিছু গোছাতে তো সময় লাগবে। কিন্তু তারপরও আপনি এত কিছু কেন করছেন? দেখো, আমার মুখে মুখে তর্ক করা কিন্তু আমার একদম ভালো লাগছে না। তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো, একদম আমার সঙ্গে মুখে মুখে তর্ক করবে না। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বলল না, চুপচাপ পাশ কাটিয়ে কেবিন থেকে বের হয়ে চলে গেল। তারপর বিকাল 3টা বাজতে না বাজতেই অফিস থেকে বাসায় চলে যায়। তার বাবার প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে দেয়। পরের দিন সকাল 8টা বাজতে না বাজতেই প্রিয়াঙ্কার বাড়ির কলিং বেলের আওয়াজ শোনা গেল। প্রিয়াঙ্কা দরজা খুলে দেখতে পেল আশিক গেটের বাইরে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা আশিককে দেখে বলতে লাগলো, এত সকালে আপনি এখানে? আমি আমার নিজের কাজটা দায়িত্ব সহকারে পালন করতে চাই, তাই নিজেই চলে এসেছি। আঙ্কেল কোথায় ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, বাবাকে আমি ঘুম থেকে উঠিয়ে রেডি করে রেখেছি। আমি তো ভাবছিলাম আমি নিজেই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেব। চাইলে এয়ারপোর্ট পর্যন্ত যেতেই পারো, চলো আঙ্কেলকে নিয়ে বের হওয়া যাক। এই বলে আশিক প্রিয়াঙ্কার বাবার রুমে গেল, আর তারপর প্রিয়াঙ্কার বাবাকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। 1.5 মাস পর আজ আশিক প্রিয়াঙ্কার বাবাকে নিয়ে বাংলাদেশে ফিরে আসছে। তাই প্রিয়াঙ্কা এয়ারপোর্টে অপেক্ষা করছে তাদের দুজনের জন্য। সকাল 11:30 আমেরিকা থেকে বাংলাদেশগামী বিমানটি একটু আগেই এয়ারপোর্টে অবতরণ করেছে। প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে অদূরে। দেখতে পেল আশিক আর তার বাবা হেঁটে এয়ারপোর্টের বাইরের দিকে আসছে। প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে একদম কান্না করে দিল। বাবা, এ আমি সত্যি দেখছি তো, তুমি হেঁটে হেঁটে আসলে? হ্যাঁ রে মা, আমি সম্পূর্ণই সুস্থ হয়ে গেছি। আরে এই সবকিছু সম্ভব হয়েছে শুধু আশিকের জন্য। আশিক না থাকলে এসব কোনো কিছুই হয়তো হতো না। আমার সুস্থ হওয়াটাও হয়তো কল্পনার অতীত হয়েই থেকে যেত। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা সত্যিই আমার জানা নেই। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এসব নিয়ে পরে কথা বলা যাবে, এখন বাসায় চলো। বলেই আশিক প্রিয়াঙ্কা আর তার বাবাকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হলো। আশিক তার ড্রাইভারকে ফোন দিয়ে আগে থেকেই বলে রেখেছিল, তাই ড্রাইভার এয়ারপোর্টের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তারা আসা মাত্রই ড্রাইভার তাদেরকে নিয়ে রওনা দিল। প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার বাবাকে তাদের বাসায় পৌঁছে দিয়ে আশিক তার নিজের বাড়িতে চলে গেল। বাড়িতে প্রবেশ করার মাত্রই আশিকের আম্মু দৌড়ে এসে আশিককে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, এতদিন পর তোর আসার সময় হলো, আমাদের কথা বুঝি একবারও মনে পড়েনি? এটা তুমি কেমন কথা বলছো আম্মু? তোমাদের কথা মনে পড়বে না মানে? আমার তো অনেকবার তোমাদের কথা মনে পড়েছে, কিন্তু কি করব বলো, দায়িত্বের কাছে আমি দায়বদ্ধ ছিলাম। ওনাকে তো ওখানে ফেলে চলে আসতে পারি না। হ্যাঁ, দায়িত্ব শুধু ওইটারই, আর কোনো দায়িত্ব নেই তোমার, তাই না? আমি তো ম্যানেজারকে বলে গিয়েছিলাম তোমাদের যা লাগবে সব কিছু অ্যারেঞ্জ করে দিতে। কেন, ম্যানেজার কি কোনো উল্টাপাল্টা কিছু করেছে নাকি? তুমি সবসময় একটু বেশি বোঝো, তোমাকে সহজ ভাষায় কোনো কথা বোঝানো যায় না। ম্যানেজার কেন উল্টাপাল্টা কিছু করতে যাবে? তাহলে কি হয়েছে সেটা তো বলবে। দেখো বাবা, তোর কাছে কখনো সেরকম ভাবে কোনো কিছু চাইনি, তবে আজ একটা রিকোয়েস্ট করতে চাই, রাখবে প্লিজ? আমার লক্ষ্মী আম্মুটা, তুমি এভাবে কেন বলছো? তুমি আমার মা, পৃথিবীতে আমার মাথার উপর একমাত্র ছায়া তুমি। আমাকে কোনো কথা বলবে আর আমি সেটা রাখবো না, এমনটা তো হতেই পারে না। বলো কি বলবে? আমি চাই প্রিয়াঙ্কাকে তুমি বউ সাজিয়ে এই বাড়িতে নিয়ে আসো। আম্মু,
আর কোনো কথা নয় বাবা, এটা আমার আদেশ। তুমি প্রিয়াঙ্কাকে লাল বেনারসিতে বউ সাজে এ বাড়িতে নিয়ে আসবে। কিন্তু সে কি আসতে রাজি হবে? রাজি না হলে জোর করে উঠিয়ে নিয়ে চলে আসবে। এটা তুমি কেমন ধরনের কথা বলছো? একটা মেয়ে মানুষকে আমি জোর করে উঠিয়ে নিয়ে চলে আসব? আমি এতটাই কাপুরুষ? তাহলে তুমি কেমন পুরুষ সেটা তুমি নিজেই বলো যে একটা মেয়েকে ইমপ্রেস করতে পারবে না। তখনই আশিক একটু লজ্জা মাখা চোখে তার আম্মুর দিকে তাকিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে আম্মু, আমি নিয়ে আসবো তোমার বৌমাকে। এখন আমাকে একটু রুমে যেতে দাও, আমি টায়ার্ড, একটু ঘুমাতে হবে। এই বলে আশিক তার আম্মুর থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে আসে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেয়। এরপর দেখতে দেখতে মোটামুটি আরও 1 সপ্তাহের মতো সময় চলে গেল। আশিক নিয়মিত অফিস করছে। সেদিন হঠাৎ করেই প্রিয়াঙ্কাকে কোনো কিছু না জানিয়ে আশিক প্রিয়াঙ্কাদের বাসায় চলে আসে। আর প্রিয়াঙ্কা তখন অফিসে ছিল। আশিক প্রিয়াঙ্কাদের বাসায় এসে প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলে। আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন তো। আরে বাবা, এইভাবে বলার কি আছে? তুমি তো আমার ছেলের মতোই, তাই না? তুমি যে কোনো কথা আমাকে নিতে তাই বলতে পারো, আমি কোনো কিছু মাইন্ড করব না। পারলে তোমাকে আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করব। হ্যাঁ বাবা। আঙ্কেল না, মানে আসলে আমি আপনাকে এটাই বলতে চাইছিলাম যে আমার আম্মু বলছিল আমি যেন প্রিয়াঙ্কাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। সেটা না হয় বুঝলাম, কিন্তু এভাবে বলার কি আছে? তুমি প্রিয়াঙ্কাকে নিয়ে যেতে চাইলে নিয়ে যাও। না মানে আসলে আঙ্কেল সারা জীবনের জন্য। কিন্তু বাবা, আমাদের বর্তমান অবস্থার কথা তুমি জানো। তোমার সঙ্গে কি আমার মেয়েকে মানাবে? সমাজ মেনে নেবে? আঙ্কেল, আমার সম্পর্কে তো আপনি খুব ভালো করেই জানেন, আর আপনি এটা খুব ভালো করে জানেন আমি সমাজের তোয়াক্কা করি না। আমি আমার মতো চলতে পছন্দ করি। কে কি বলল, কে কি না বলল, সেই সব কিছু নিয়ে বিন্দুমাত্র চিন্তা করি না। ঠিক আছে, প্রিয়াঙ্কা আসুক বাড়িতে, আমি তার সঙ্গে অবশ্যই এই ব্যাপারে নিয়ে কথা বলবো। তবে আমি জানি না প্রিয়াঙ্কা কি উত্তর দেবে। প্রিয়াঙ্কাকে উত্তর দিবে সেটা আপনি না জানলেও আমি খুব ভালো করে জানি প্রিয়াঙ্কা কোনোভাবেই এত সহজে আমাকে বিয়ে করার জন্য রাজি হবে না। তবে আমি চাই আপনি প্রিয়াঙ্কাকে রাজি করান। আপনি তার বাবা, আপনি কোনো কথা বলে সে কখনোই ফেলতে পারবে না। দেখো বাবা, তোমরা এখন বড় হয়েছো, তোমাদের ব্যাপারে আমরা এত কনফিডেন্টলি কোনো সিদ্ধান্ত কিভাবে নিতে পারি বলো? কিন্তু প্রিয়াঙ্কাকে আমি খুব ভালো করেই চিনি আর জানিও। আপনি যদি একবার প্রিয়াঙ্কাকে বলেন তাহলে প্রিয়াঙ্কা কখনোই না শব্দটা উচ্চারণ করতে পারবে না। এখন সবটাই আপনার উপর ডিপেন্ড করছে। এবারে আশিক বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকে। আর তখনই প্রিয়াঙ্কার বাবা আশিককে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি প্রিয়াঙ্কার সঙ্গে এই ব্যাপারে নিশ্চয়ই কথা বলবো। প্রিয়াঙ্কা বাসায় আসুক। আমি চাই আজকে আপনি এ ব্যাপারে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যখন চাইছো আমি আজকেই প্রিয়াঙ্কার সঙ্গে এই ব্যাপারে কথা বলি, তাহলে আমি আজই প্রিয়াঙ্কার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। তোমাকে এসব কিছু নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এই বলে প্রিয়াঙ্কার বাবা আর আশিক বসে বসে গল্প করতে থাকে। এদিকে অফিস ছুটি হওয়ার পর প্রিয়াঙ্কা বাসায় আসে। দেখতে পায় বাড়ির মেন গেটের দরজা খোলা। প্রিয়াঙ্কা একটু চিন্তিত মনে বাড়িতে প্রবেশ করে, কারণ দরজাটা তো সবসময় ভিতর দিক থেকেই লক করা থাকে। প্রিয়াঙ্কা চিন্তিত মনে বাড়ির ভিতরে প্রবেশ করলো আর আগেই তার বাবার রুমে গেল। তার বাবার রুমে গিয়ে দেখতে পেল আশিক আর তার বাবা দুজনে একসঙ্গে বসে গল্প করছে। এটা দেখেই প্রিয়াঙ্কা বলতে লাগলো, আরে স্যার, আপনি এখানে? আমি তো ভয় পেয়ে গেছিলাম, বাড়ির দরজা খোলা, ভাবছিলাম কে না কি হয়ে গেল। এই তো আমি আঙ্কেলের সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম। এই বলে আশিক প্রিয়াঙ্কার বাবার রুম থেকে বের হয়ে চলে যেতে চাইলে পিছন থেকে প্রিয়াঙ্কা বলতে থাকে, কি ব্যাপার, কথা বলতে আসলেন, তাহলে চলে যাচ্ছেন কেন? বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। না, আমার এখন সময় নেই, অন্য একদিন এসে চা খাবো। এই বলে আশিক বের হয়ে আসে। আর প্রিয়াঙ্কা তখন তার বাবার পাশে গিয়ে বসে আর বলতে থাকে, বাবা, তোমার শরীরটা এখন কেমন আছে? ঠিক আছে, এই তো আলহামদুলিল্লাহ ভালো। মা, আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বাবা, বলো। আশিক তোকে বিয়ে করতে চায়, আর আমিও চাই তুই আশিককে বিয়ে কর। এসব কি বলছো বাবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কোনোদিনও সম্ভব নয়। অবশ্যই সম্ভব মা, যা কিছু হয়েছে সবকিছু ভুলে যা।
যা আছে নিজের থেকে তাকে বিয়ে করতে চাইছে। আশিকের আম্মু এর বিয়েতে রাজি আছে, তাই আমি বলবো তুই আর না বলিস না। কিন্তু বাবা, আর কোনো কিন্তু নয় মা, আমি আশিককে বলে দিয়েছি বিয়ের সমস্ত আয়োজন করতে। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বলল না। তারপর প্রিয়াঙ্কার বাবা এবং আশিকের মায়ের সম্মতিতে মহা ধুমধাম করে প্রিয়াঙ্কা আর আশিকের বিয়ে হয়। আজই তাদের এই শুভ কাজ সম্পূর্ণ হয়েছে। প্রিয়াঙ্কা আশিকের মায়ের কথা অনুযায়ী লাল বেনারসি শাড়িতে টুকটুকে রাঙা বউ সেজে আশিকের বাড়িতে এসেছে। রাত 12টা বাজে। আশিকের বেডরুমে বসে আশিকের জন্য অপেক্ষা করছে প্রিয়াঙ্কা। আশিক সবকিছু গুছিয়ে রেখে সমস্ত কাজ শেষ করে তারপরেই রুমে প্রবেশ করেছে। তখনই প্রিয়াঙ্কা খাটের উপর থেকে নেমে এসে আশিককে পা ছুঁয়ে সালাম করতে চাইল। আশিক তাকে থামিয়ে দিয়ে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, এই বউ কি করছে এগুলো? কি করছি? আমার জামাইকে সালাম করছি। আর কি করব? আমি না তোমার অফিসের বস? তাহলে জামাই হলাম কিভাবে? এই যে একটু আগেই আমাকে বিয়ে করে নিয়ে আসলে, তাই তুমি আমার বস থেকে জামাই হয়ে গেছো। এটা বলতেই আশিক প্রিয়াঙ্কার থুতনি ধরে তার কপালে আলতো করে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলে, একদম বস থেকে জামাই? তুমি আমার অফিসের বস থেকে একদম রোমান্টিক জামাই। এখন চলো, আদর করবে আমায়। সে কখন থেকে অপেক্ষা করছি। ও আচ্ছা, তাই বুঝি। আমি একটু লেট করে ফেলেছি, সরি গো। চলো, তবে সমস্যা নেই, সবটা সুদে আসলে পুষিয়ে দিব। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে খাটের উপর শুইয়ে দিয়ে লাইটটা অফ করে দিল। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, আর এটা তুমি কি করলে? লাইট অফ করলে কেন? অন্ধকারে আমার ভয় লাগে। আমি আছি তো, ভয় কিসের? আর লাইট অন রাখলে ওই যে ভিউয়ার্সরা গল্পটা শুনছে, তারা তো আমাদের বাসর দেখে ফেলবে। যা দুষ্টু। দুষ্টুটা শুধুই তোমার, আর এখন থেকে শুধুই তোমার সঙ্গে রোম্যান্স করবে। আমার রোমান্টিক জামাই শুরু করুন। আমার সহ্য হচ্ছে না, আপনাকে কখন কাছে পাবো। এই বলে প্রিয়াঙ্কা আশিককে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর ভালোবাসার অন্তিম সাগরে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হলো। আরে ভিভার্স, আপনারা এখনো কি করছেন? লাইট তো অফ করে দিয়েছে, এখানে আর দেখার কিছুই নেই। চলুন আজকের মতো আমরা এখান থেকেই বিদায় হই। আবারও না হয় দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। এতক্ষণ সাথী থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।